নমস্কার। এসকেক সঞ্জীবনীর আরেকটি প্রশ্ন উত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে আছেন ডক্টর সৌরভ কুণ্ডু। স্যার, আপনাকে আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে অনেক অনেক স্বাগত, আর আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। তো আমার প্রথমেই আমি আসছি যে আপনি এসকেক সঞ্জীবনীর সঙ্গে কবে থেকে যুক্ত, আপনার এক্সপিরিয়েন্স এখানে কীরকম? আমি এসকেক সঞ্জীবনীর সঙ্গে প্রায় 2019 সাল থেকে 20 সাল থেকে যুক্ত। 19 সালের শেষের দিক থেকে এখানে এসকেক সঞ্জীবনী যখন প্রথম হয়, এই ব্রাঞ্চে ডে 1 থেকে আমি ছিলাম। পুরো কোভিড পিরিয়ড ছিলাম। আফটার কোভিড মানে ওদের যে বাকি দুটো ব্রাঞ্চ আছে, যেমন খর্দা, সবচেয়ে পুরনো ব্রাঞ্চ বকবাজার, ওখানেও জয়েন করি। ঠিক আছে, এসকেক সঞ্জীবনী আজকে দেখতে দেখতে আমি এখানে প্রায় 7 থেকে 8 বছর হয়ে গেল কাজ করছি। এখানকার পেশেন্ট কেয়ার ম্যানেজমেন্ট, স্টাফ বিহেভিয়ার, ওভারঅল ডাক্তারদের প্রতি তাদের আচরণ এবং খুবই অতুলনীয়। কোনো প্রবলেম আজ পর্যন্ত আমার ফেস করতে হয়নি রিগার্ডিং কোনো পেশেন্ট বলুন, রিগার্ডিং আমার পার্সোনাল বলুন, যে কোনো জায়গায় যে কোনো যা অসুবিধা হয়েছে খালি ম্যানেজমেন্টের কান পর্যন্ত পৌঁছাতে হয়েছে আমাকে। অনেক সময় আমাকেও পৌঁছাতে হয় না, তার আগেই সেটা সলভ হয়ে যায়। ঠিক আছে, তা এই এসকেক সঞ্জীবনীর এত ভালো সাপোর্ট আমি কিন্তু কোনোদিনই বলতে পারবো না। এবার চলে আসি আমাদের এই প্রোগ্রামের প্রথম পর্বে। সেটা হচ্ছে আমরা আজকে এবার কথা বলবো টিপিক্যাল ফিভার নিয়ে। তো ডাক্তারবাবু, আমরা এই বিষয়ে এটা কি আমরা জেনে হয় চারিদিকে একটা ফ্লু সিজন চলছে, ঠিক আছে, তার মধ্যেও আমরা কিছু কিছু পাচ্ছি অ্যাটিপিক্যাল ফিভার। মানে অ্যাটিপিক্যাল ফিভার মানে হচ্ছে যেটাকে বলা হয় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। যে জ্বরটা মোর দ্যান 2 উইকস বা 3 উইকস হয়ে যাচ্ছে। জ্বরের প্রভাব্য কারণগুলো ম্যালেরিয়া, ডেঙ্গু এবং আরও তার সাথে স্ক্রাব টাইফাস, লেপ্টোস্পাইরা, আরও যেগুলো কমন কারণ হয় ইনফ্লুয়েঞ্জা, এগুলো আমরা সবকটা রুল আউট করে দেওয়া হচ্ছে। ব্লাড পিকচারও যে বিশাল কিছু অ্যাবনর্মাল তাও নয়। আলট্রাসোনোগ্রাফি এবং চেস্ট এক্স রে এবং ইউএসজি সমস্ত কিছু নর্মাল। তারপরও পেশেন্ট ইজ সাফারিং ফ্রম হাই গ্রেড টেম্পারেচার, পেশেন্ট ইজ লিটারালি সিক এবং প্রতিদিন তার 2 বা 3টে এপিসোড অফ ফিভার আসছে এবং যেটা কিনা সাবসাইড করতে হচ্ছে প্যারাসিটামল দিয়ে। পেশেন্টকে সব ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে কিন্তু কোনোভাবেই তার জ্বর কমছে না। এই ধরনের কেসকে আমরা বলা হয় এফইউও বা পিইউও বা অ্যাটিপিক্যাল ফিভার, যেটাকে বলা হয় পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। সাধারণত এটা কি ধরনের আমরা বলি, সেটা হচ্ছে যখন জ্বরটা পারসিস্ট করে যায় মোর দ্যান 2 উইকস বা 3 উইকস, এটাকে আমরা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিন। তো এটা থেকে আমরা বাঁচার রাস্তাটা কি? এটা কি সিজনাল হয়ে থাকবে? না, এটা হচ্ছে সিজনালের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু যখন কোনো সিজনাল ভাইরাস বা ব্যাকটেরিয়া, যেরকম ডেঙ্গু হতে পারে, ম্যালেরিয়া হতে পারে বা ইনফ্লুয়েঞ্জা যে ভাইরাসটা, সব মানুষেরই জ্বর হচ্ছে, তাহলে সব মানুষের জ্বরটা আবার 5-6 দিনের মধ্যে সেরেও যাচ্ছে। এই 100 জনের জ্বর হলে দেখা যাবে 2 জন এই এফইউ বা পিইউতে কনভার্ট করছে। কেন? তা সেটা তার কোনো অ্যান্টিবায়োটিক দিয়েও কিছু হচ্ছে না। তা এই এফইউ বা পিইউ কাদের হয়? কিছু কিছু মানুষের, যাদের ধরুন কোনো একটা ইনফ্লুয়েঞ্জা দিয়ে বা ডেঙ্গু দিয়ে কোনো একটা জ্বর হলো, সেই ডেঙ্গু ভাইরাসটা কিন্তু সাবসাইড হয়ে গেল 5 দিন বা 7 দিন পরে। আমরা ভালো করে ওই পেশেন্টের কাছ থেকে হিস্ট্রি নিয়ে বোঝা যাবে যে প্রথম 5 দিন জ্বর ছিল, তারপরে 2-3 দিন জ্বর ছিল না, তারপর থেকে যে কন্টিনিউয়াস ফিভারটা আসছে সেটা কিন্তু আর বন্ধ হচ্ছে না। তাহলে ওই ডেঙ্গু ভাইরাস বলুন বা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস বলুন বা যে কোনো একটা ইনফেকশন, এটা কিন্তু তার ইমিউনিটি সিস্টেমকে স্টিমুলেট করে দিয়েছে, এমন হাইপার স্টিমুলেট হয়েছে সেই ইমিউনিটি সিস্টেমটা হাইপার অ্যাক্টিভ হয়ে তার একটা ফিভার আসছে। সেই রোগটার নাম হচ্ছে HLH বা ম্যাশ। হোয়াট ডু ইউ মিন বাই HLH? হিমোফ্যাগোসাইটোসিস লিউকোহিস্টোসাইটোসিস বা ম্যাশ বা ম্যাক্রোফ্যাজ অ্যাক্টিভেশন সিনড্রোম। হোয়াট ডু ইউ মিন বাই ম্যাক্রোফ্যাজ অ্যাক্টিভেশন সিনড্রোম? সেটা টাইপ 1 এবং টাইপ 2 হয়। এটা সাধারণত কোনো প্রাইমারি ম্যাশটা নয়, এটা হচ্ছে সেকেন্ডারি ম্যাশ, কারণ হচ্ছে কোনো একটা ইনফেকশন সেই ম্যাক্রোফ্যাজ সিস্টেমটাকে অ্যাক্টিভেট করে দিচ্ছে। এটাকে বলা হয় সেকেন্ডারি ম্যাশ।
তাহলে এটা কি কোনো বয়স আছে, মানে না। কোনো এইটার কোনো সেরকম এক মানে স্পেসিফিক বয়স নেই। ম্যাশ বা এইচএলই যে কোনো বয়সেরই হতে পারে। রিসেন্টলি আমাদের এসকে সঞ্জীবনী বরানগর ব্রাঞ্চে একটি ইয়ং পেশেন্ট 5 দিনের জ্বর নিয়ে ভর্তি হয়েছিল। তো ভর্তি হওয়ার পর তার জ্বরটি কমে যায়। পেশেন্ট বাড়ি যাওয়ার মুখে আবার তার জ্বর আসতে শুরু করে এবং সেই জ্বরটি কোনোভাবেই কমে না। পেশেন্ট এখানে প্রায় 15 থেকে 20 দিন অ্যাডমিশন ছিল। উনি একজন ডাক্তারবাবু দেখছিলেন, তিনি আমাকে রেফার করলেন। তারপর আমি তার ডায়াগনোসিস করলাম ম্যাশ বা এইচএলএইচ এবং এর স্পেসিফিক কতগুলো ক্রাইটেরিয়া আছে। কিছু কিছু রক্ত পরীক্ষা আমরা পাঠালাম, তার সব রকম অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেওয়া হলো। এইচএলএইচ ডায়াগনোসিস হওয়ার পর তার স্পেসিফিক ওষুধ দেওয়া হলো এবং পেশেন্টটি 2 দিনের মধ্যে সুস্থ হয়ে বাড়ি যেতে। আচ্ছা, মানে তাহলে এটা নিয়ে যেরকম এটা হতে পারে এবং এটা অনেক রকমের রেমেডিসও আছে, তাই নিয়ে চিন্তা করার কিছু নেই, সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তাই। এইচএলএইচ হলেই যে খুব মারাত্মক রোগ তা নয়, নামটা অনেকটা বড় হতে পারে, কিন্তু এইচএলএইচেও ওষুধ দিয়ে সম্পূর্ণভাবে সুস্থ করা যায়। শুধু সঠিক সময় এইচএলএইচটাকে ডায়াগনোসিস করতে হবে, প্রপার মেডিকেশন দিতে হবে, আর উইদিন 1 মাস খালি ফলো আপে রাখতে হবে, দেখতে হবে এইচএলএইচ রিল্যাপস করছে কি। আচ্ছা, আরেকটা আমার প্রশ্ন করতে ইচ্ছা করছে যে যারা এরকম ভ্যাকসিন নেয়, মানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন বা এই ধরনের ভ্যাকসিন যারা নেয়, তাদের কি এটা হতে পারে, না তাদের হওয়ার চান্স কম? এখন আমাদের ইনফ্লুয়েঞ্জা H1N1, H3N1, H2N2 বিভিন্ন স্ট্রেন হয়। আমাদের প্রত্যেকবার ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনগুলো চেঞ্জ হচ্ছে। সেই ইনফ্লুয়েঞ্জা স্ট্রেনের চেঞ্জের সাথে সাথে আমরা যে ভ্যাকসিনটা নিচ্ছি, ভ্যাক্সিফ্লু 4 এখন যেটা ইন্ডিয়ায় অ্যাভেলেবেল, বা ইনফ্লুভ্যাক টেট্রা, তাতে 4 ধরনের স্ট্রেন একসাথে দেওয়া হয়। তা এই 4 ধরনের বাইরে যদি কোনো নতুন ইনফ্লুয়েঞ্জা স্ট্রেন আবির্ভাব হয়, সেক্ষেত্রে কিন্তু এই ভ্যাকসিনটি খুব একটা কাজ করবে না। যদি এই 4 ধরনের ইনফ্লুয়েঞ্জার মধ্যে আক্রমণ হয়, সেক্ষেত্রে তার এই ভ্যাকসিনটি তার ইমিউনিটি প্রদান করবে এবং তার একটা সামান্য সর্দি কাশি ওই ছেড়ে গেল, কি একদিন একটু ঠান্ডা লাগলো, ইনফ্লুয়েঞ্জা দ্বারা আক্রমণিত, কারণ তার ইমিউনিটি পাওয়ার আছে, তার অ্যান্টিবডি ওই ভাইরাসটার এগেনস্টে বডিতে আগে থেকে অ্যান্টিবডি স্টোরেজ হয়ে যাচ্ছে। যদি কোনো নতুন স্ট্রেন দিয়ে সে আক্রান্ত হয়, তবে কিন্তু তার এইটা কোনোভাবেই তার কাজে আসে। এরকম আমরা অনেক সময় শুনতে পাচ্ছি যে জ্বর কমছে না বা 7 দিন ধরে জ্বর টানা হচ্ছে, তো সব রিপোর্ট নর্মাল, তখনও কি আমরা এটাকে ধরে নেবো টিপিক্যাল ফিভার? হ্যাঁ, এবার আমাদের জ্বরের খুব কমন কারণগুলো ফার্স্ট উইকেই আমরা ডিটেক্ট করে নিই। সেকেন্ড উইকে স্পেসিফিক কিছু টেস্ট থাকে, সেগুলো আমরা ডিটেক্ট করি। যদি দেখা যায় ফার্স্ট উইকের সমস্ত ব্লাড রিপোর্ট নর্মাল, সেকেন্ড উইকের সমস্ত ব্লাড রিপোর্ট নর্মাল, সেক্ষেত্রে আমরা সেটাকে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের মধ্যে ক্লাসিফাই করার পর তখন আমরা এই এইচএলএইচ অথবা ম্যাশ বা ম্যাক্রোফ্যাজ অ্যাক্টিভেশন সিনড্রোম, সেটার মধ্যে কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি ম্যাচ করে সেটার মধ্যে আমরা ফেলতে পারি। আচ্ছা, পরের যে প্রশ্নটা সবাই হয়তো ভাবছে যে এটা কি খুব ব্যয় সাপেক্ষ হবে, মানে এতদিন ধরে যে জ্বর হচ্ছে বা না দেখুন, প্রথম কথা, হসপিটাল অ্যাডমিশন তো ইটসেলফ একটা ব্যয় সাপেক্ষ। এইচএলএইচের জন্য যে কটা পরীক্ষা করতে হয়, সেই পরীক্ষাটুকু যেটুকু খরচ, কিন্তু এর ট্রিটমেন্টের জন্য যে ড্রাগটা ইউজ করা হয় সেটা কিন্তু খুব একটা খরচা সাপেক্ষ নয়। সেটা সাধ্যের মধ্যে, এবং যে কোনো কেউ, গরিব থেকে বড়লোক পর্যন্ত যে কোনো কেউ এই ট্রিটমেন্টটি করাতে পারে যদি কারো এইচএলএইচ হয়। এবং এসকে সঞ্জীবনীর 3টে ব্রাঞ্চ, বড়নগর, আর বাগবাজার, খড়দা, এই 3টে ব্রাঞ্চ তো আছেই। আপনারা যে কোনো সময় 24/7 এখানে সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনারা যে কোনো সময় চলে আসতে পারেন, এমার্জেন্সি নাম্বারে কল করতে পারেন। আজকের এই পর্বে আমরা এই অ্যাটিপিক্যাল ফিভার নিয়ে কথা বললাম, যেটা এখন প্রচণ্ড আমরা ঘরে ঘরে দেখতে পাচ্ছি। আজকের পর্ব এই পর্যন্তই। আমি ডাক্তারবাবুকে স্পেশালি ধন্যবাদ দেব আর সময় বার করার জন্য, আমাদের এই প্রশ্নগুলোর উত্তর করার জন্য। আপনাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ধরনের, বা এছাড়াও যদি আপনাদের কোনো রকমের কোনো জিজ্ঞাসা থেকে থাকে, আপনারা ডাইরেক্ট কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা এসকে সঞ্জীবনীর যে স্ক্রিনে দেওয়া নাম্বার, সেখানেও ফোন করতে পারেন।
আজকের জন্য, এই পর্বের জন্য এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে। নমস্কার।